আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাকরির নির্ভরতা কমিয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। সময় মতো হামের টিকা না দেয় আন্তর্জাতিক তদন্তের কথা জানালেন ডাক্তার জাহেদ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের ঝুঁকি নেবে না সরকার। তিস্তা মহাপরিকল্পনা ভারতের আপত্তির মুখে পড়বে, আশঙ্কা বিশেষজ্ঞদের। আগে পানি চুক্তি স্বাক্ষর করার পরামর্শ। এবং ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প। কোনো আগ্রাসন চালালে তার জবাব দিতে প্রস্তুত তেহরান, জানালেন স্পিকার বাঘের গালিবাফ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা এবং উদ্ভাবনের উপর মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন, একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়তে চায় বর্তমান সরকার, যেখানে সর্বোচ্চ গুরুত্ব পাবে শিক্ষা, গবেষণা ও মেধা। তারেক রহমান আরও বলেন, ক্যাম্পাস থেকেই উদ্যোক্তা তৈরির সুযোগ করে দিতে হবে, যাতে তরুণরা চাকরির উপরে নির্ভরশীল না হয়ে পড়ে। এ সময় চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ নিয়ে দিনব্যাপী সেমিনারে যোগ দিতে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত সেমিনারে শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক, শিল্প খাতের প্রতিনিধি, উন্নয়ন সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। বক্তব্যের শুরুতেই শিক্ষা ও গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মান বজায় রাখতে পারছে কিনা এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। র্যাঙ্কিং এর ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন, এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে, এটাই স্বাভাবিক। অ্যালুমনাইদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য আমি উপস্থিত শিক্ষাবিদদের প্রতি বিনীত আহ্বান জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হচ্ছে। উচ্চশিক্ষা নিয়েও অনেককে বেকার থাকতে হচ্ছে। তাই প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো এখন সময়ের দাবি বলে জানান তিনি। বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করার এই কার্যক্রম শুরু করার উদ্যোগ সরকার নিচ্ছে, যার ফলে আমরা মনে করি শিক্ষার্থীগণ পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি হাতে কলমে শিক্ষা লাভ করে শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে সম্ভবত তাকে আর বেকার থাকতে হবে না। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবেন। সরকার প্রধান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মসংস্থানের নতুন বাজারে প্রবেশ করতে হলে নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। তারেক রহমান বলেন, দেশে অনেক মেধাবী মানুষ রয়েছে, সুযোগ সুবিধা পেলে তাদের পক্ষেও বিশ্বমানের কিছু করা সম্ভব। শিক্ষা কেবল স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন, যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে।
প্রধানমন্ত্রী জানান, জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে শিক্ষা, গবেষণা, মেধা ও সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পাবে। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের তারুণ্য বারবার রাজপথে নেমে এসেছে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। পরে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাতারাতি দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে সরকার দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে মতবিনিময়কালে হলের সিট সংকট, লাইব্রেরির আধুনিকায়ন, গবেষণার সুযোগ বাড়ানো সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। শিক্ষার্থীরা সরাসরি তারেক রহমানকে প্রশ্ন করেন, তাদের প্রশ্নের খোলামেলা উত্তর দেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল। এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $16 বিলিয়ন। অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি কেন বিশ্বাস করবো? এটা আমরা যেটা চেষ্টা করছি, এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস, 6 মাসে, 1 বছর, 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার। শিশুদের হামের টিকা সময় মতো কেন দেয়া হয়নি তা খুঁজে বের করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কারো দায় পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরকারের মুখপাত্র ডক্টর জাহেদুর রহমান। তিনি বলেন, এই মুহূর্তে হামের জরুরি অবস্থা জারির পরিকল্পনা নেই। ডক্টর জাহেদ আরও জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের ঝুঁকি নেবে না সরকার, তবে কিছু ধারা পর্যালোচনার সুযোগ রয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অনেক সাধনার সন্তান হামের কাছে বলি হয়ে যাচ্ছে। খালি হচ্ছে মায়ের কোল, আর্তনাতে ভারী হচ্ছে আকাশ বাতাস। মৃত্যু 400 ছাড়িয়েছে, নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই। যে রোগে মৃত্যু শূন্যে নেমেছিল, সেই রোগেই এত প্রাণহানি কেন হচ্ছে, এমন প্রশ্ন উঠেছে। চিকিৎসকরা বলছেন, টিকার অভাবেই হাম মহামারী আকার ধারণ করেছে। সেই টিকাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করতে যাচ্ছে সরকার, তবে জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে না। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, পার্সেন্টেজটা খুব বেশি না, কিন্তু বেশ কিছু সিমটম সেটাকে মিলিয়ে এই সংখ্যাটা বলা হয়। স্টিল আমরা এই সংখ্যাটাকে যদি কম্বাইন্ডলি ধরি, এটা খুবই মর্মান্তিক একটা সংখ্যা। আমরা আমাদের টিকার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, দায় চাপানোর তদন্ত নয়, তদন্ত কমিটি, অন্তর্বর্তী সরকার, প্রয়োজনে তার আগের সরকার, এমনকি বর্তমান সরকারের কার্যক্রমও খতিয়ে দেখবে। তাদের প্রতিবেদনেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা। সরকারের এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ আছে, তবে সেটা করলে দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে। এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব এবং আমি আশা করি যে আমরা সেই রকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। বাতিল করাটা বাইল্যাটারাল সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে সেটা আবার চলে আসার সম্ভাবনা আছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তেলের রিজার্ভ বাড়ানোর উদ্যোগ চলছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
টিকা কর্মসূচি চলমান থাকলেও দেশে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে 2 ও ময়মনসিংহে 1 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর প্রাণ ছড়েছে। তাদের বয়স 7 ও 10 মাস। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 শিশুর মৃত্যু হয়। এ সময় নতুন করে 26 শিশু ভর্তি এবং 18 শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তিস্তা মহাপরিকল্পনা ভারতের আপত্তির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রকল্প বাস্তবায়নে চীনের সাথে দ্বিপাক্ষিক চুক্তি হলে নিজেদের পরিবেশগত নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে বিরোধিতা করতে পারে দেশটি। তাই এই মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে তিস্তা পানি চুক্তি সই এবং প্রকল্পে বহুপাক্ষিক অংশীদারিত্ব নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ধুধু বালুচর আর মৌসুমী বন্যায় বিপর্যস্ত উত্তরের জীবনরেখা তিস্তা। এখানকার মানুষ দীর্ঘ 18 বছর ধরে আশার বাণী শুনলেও মেলেনি পানির ন্যায্য হিস্যা। তাই অনিশ্চয়তা কাটাতে এবার বিকল্প পথে হাঁটছে বিএনপি সরকার। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদী অববাহিকার মানুষের জন্য হাতে নেওয়া হয়েছে তিস্তা মহাপরিকল্পনা। প্রকল্পের মূল লক্ষ্য ভারত সীমান্ত থেকে যমুনার মোহনা পর্যন্ত নদীর প্রস্থ কমিয়ে গভীরতা বাড়ানো, শক্তিশালী বাঁধ নির্মাণ যা থামাবে নদী ভাঙন ও বন্যার তাণ্ডব। শুষ্ক মৌসুমের জন্য তৈরি হবে বিশাল জলাধার ও আধুনিক সেচ ব্যবস্থা। এছাড়া কৃষির আধুনিকায়নের পাশাপাশি নদী অববাহিকায় গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র ও বাণিজ্যিক মৎস্য খামার। এতে নদী পাড়ের মানুষের জন্য সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 12,000 কোটি টাকা, যার বড় অংশ 6,700 কোটি টাকা ঋণ হিসেবে দেওয়ার কথা রয়েছে চীনের। তিস্তার যে পরিস্থিতি, ভাঙ্গন হচ্ছে, শুকনো মৌসুমে পানি থাকে না, সেচ দেওয়া যায় না সেচ প্রকল্পে, ফলে এরকম একটা মহাপরিকল্পনা হওয়ার দরকার। দুটো ফিজিবিলিটি স্টাডি 19 সালে একটা হয়েছে, 2023 সালে একটা হয়েছে। সেটা তো চীনকে সামনে রেখে হয়েছিল। এখন যদি আমরা একটা বহুপাক্ষিক করি তাহলে দ্রুত আরেকটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে। শুধু চীনের সঙ্গে যদি আমরা করি তাহলে ভারতের জন্য এটা কনসার্ন হয়ে দাঁড়াবে, বা শুধু ভারতের সঙ্গে যদি করি তাহলে চীনের সঙ্গে কনসার্ন হয়ে দাঁড়াবে। তবে কেবল কারিগরি নয়, চ্যালেঞ্জটা ভূ রাজনীতিরও। তিস্তায় দুই দেশের প্রয়োজন মেটানোর মতো যথেষ্ট পানি নেই এবং এটা একটা শেয়ার্ড স্যাক্রিফাইস হবে। ভারত যদি মনে করে যে ওদের কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হবে তাহলে অবশ্যই ওরা এটা নিয়ে প্রোটেস্ট করতে পারে। যদি আমরা দুই পক্ষ মিলে বসে আলাপ করে নিতে পারি তাহলে হয়তোবা এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয়তোবা ক্লিয়ার হয়ে যাবে। প্রকল্পটি বাস্তবায়ন ও এর সুফল পেতে শুধু দ্বিপাক্ষিক নয়, অংশীদারদের সহযোগিতা নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক চুক্তিটা করতে হবে পানি প্রাপ্য। ভূ রাজনৈতিক বিরোধের মধ্যে আমরা যাওয়া ঠিক হবে না। এটা চীন ভারতের ব্যাপার, সেটা তাদের মধ্যে থাকুক। তো সেটা করলে যেটা সুবিধা হবে, চীনের কারিগরি সহায়তা থাকবে, ভারতের পানি উজান থেকে আসে তাদের সঙ্গে এই ব্যবস্থাপনা থাকতে হবে। বিশ্বব্যাংক এবং এডিবির পরিবেশগত গাইডলাইন আছে, বা নেদারল্যান্ডের হচ্ছে কারিগরি দিক থেকে তারা অনেক বেশি উন্নত, সেগুলো আমরা করতে পারি। ইথিওপিয়া নাইলের উপরে হাইড্রো পাওয়ার প্রজেক্ট নিয়েছে, মাঝখানে সুদান আছে। ইথিওপিয়া কিন্তু সুদানকে ম্যানেজ করে ফেলেছে, এখন ইজিপ্টকে করতে পারছে না। কমন রিভার্সে সবসময়ই যারা কমন রাইপেরিয়ান তাদের অনেক রকম দ্বিধা দ্বন্দ্ব বা অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং আশঙ্কা এগুলো থাকতে পারে। এখানে ফান্ডিংয়ের থেকে বেশি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, কস্ট বেনিফিট অ্যানালিসিস, হ্যাঁ, এগুলো সব কিছু ঠিকমতো করে তারপরে প্রজেক্ট আমাদের হাতে নেওয়া উচিত। সব বাধা পেরিয়ে দ্রুতই আলোর মুখ দেখবে তিস্তা মহাপরিকল্পনা, এমন আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুরশু মোহাম্মদ চৌধুরী। বিনিয়োগের ক্ষেত্রেও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি BSIC আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের 39টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে চালু হওয়া ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। I can assure you this is not a political statement. I am saying this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. So no political interference in financial sector.
We are shortly forming Bangladesh Securities and Exchange Commission, completely non-political, and everything, all other banking sector যত appointment হবে পুরোপুরি প্রফেশনালি করতে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের বাড়ি সাতক্ষীরায় চলছে শোকের মাতম। দ্রুত মরদেহ দেশে আনার ক্ষেত্রে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। পাখির মতন উড়ে গেলি আর তো ডক্তি গেল না রে। এই কান্না স্বজন হারানোর বেদনার, পরিবারের সচ্ছলতা আশায় সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম লেবাননে গিয়েছিলেন, কিন্তু ইসরায়েলি ড্রোন হামলায় কেড়ে নিল তাদের জীবন। লেবাননের দক্ষিণ অঞ্চলীয় জেবুদিন এলাকায় ইসরায়েল ড্রোন হামলায় 2 বাংলাদেশি শফিকুল ও নাহিদ নিহত হয়েছেন। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোক বার্তায় জানিয়েছেন, হামলায় 2 বাংলাদেশি ছাড়াও এক সিরিয়ান নাগরিকও নিহত হয়েছে। সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা মা, অনিশ্চিত ভবিষ্যৎ ও ছেলের মরদেহ দেশে ফেরানো নিয়ে চিন্তিত তারা। সরকার কাছে আবেদন, সরকার দেবে আর আমার রাশ পাঠিয়ে দেবে সরকার মাধ্যমে। জোর দাবি যে আমরা লাশটা সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব যেন এখানে পৌঁছায় দেয়। নিহতের স্বজনরা জানান, মাত্র 2 মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন তারা। আমার কইতেছে কি এই জায়গায় কিছু নেই, পুরি সব ছাই, আমি হাসপাতালে যাচ্ছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে গিয়েছিল অনেক স্বপ্ন নিয়ে, আজ সে বিদেশের মাটিতে লাশ হয়ে গেল। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। লেবানন ও ইসরায়েলি সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই প্রাণহানির ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জুলাই জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করে এসব কথা জানান তিনি। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বৈরাচারের বিরুদ্ধে সচেতন থাকে, সেই লক্ষ্যে জুলাই স্মৃতি জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এ সময় আশা করেন স্পিকার। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল ও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। 5ই আগস্টের মধ্যে জাদুঘর ওনারা খুলে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে সর্বসাধারণের জন্য। মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে বাজারে অস্থিরতা বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি বলেন, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে মানুষের নাবিশ্বাস, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা, তাদের অবস্থা এখন বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী ও আদাবর থানার 2 মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। গত বছরের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি সহ আরও 4 মামলা হয় তার বিরুদ্ধে। গত 8 মার্চ 4 মামলা এবং 11 মার্চ দুদকের করা মামলায় খায়রুল হককে জামিন দেয় হাইকোর্ট। যদিও
এর মধ্যে নিম্ন আদালতে আরও 2 মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে 1-11 সৃষ্টি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, 1-11 ছিল ইতিহাসের কালো অধ্যায় ও ক্ষমতা দখলের লড়াই। ATN বাংলার নিয়মিত আয়োজন স্পাহানী মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ইতিহাসের নির্মম পরিণতিতে শেখ হাসিনা ভারতে নির্বাসিত, আর জনগণের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছে বিএনপি। বিস্তারিত জমিল হাসান শান্তর রিপোর্টে। ক্ষমতার অন্ধগুলি বলতে আসলে সেই একাগারকার সময়কার সময় এবং পরবর্তীতে ক্ষমতার অন্ধগুলি শিরোনামে 1-11-এর ঘটনাবলী নিয়ে ATN বাংলার নিয়মিত আয়োজন স্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠান। অংশ নেন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ATN বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বঙ্গভবনে যখন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যান, মতিউর রহমান চৌধুরী বলেন, 1-11 ছিল মূলত -1 ফর্মুলা। খালেদা জিয়াকে মাইনাস করাই ছিল 1-11-এর মূল উদ্দেশ্য। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ছিল শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি। গ্রেপ্তার করার মধ্যে দিয়ে তারা এই বার্তাটা দিতে চেয়েছিলেন যে তারা -2 করবেন। তাকে এখান থেকে নিয়ে যাওয়ার পরে কোথায় যাবেন না যাবেন, এবং শেখ হাসিনা গণভবনে বসে কম্পিউটারে তিনি দেখছিলেন কিভাবে তাকে সরানো হচ্ছে, তিনি কিভাবে যাচ্ছেন, এটা সেটা। এটা একটা প্রতিহিংসার রূপ ছিল। তিনি আরও বলেন, 1-11 বাংলাদেশকে নতুন কোনো দিশা দিতে পারেননি। সেই সময় জেলখানায় তারেক রহমানকে ভয়াবহ নির্যাতন করা হয়। সেই সাথে 2008 সালের নির্বাচন সাজানো ছিল বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। কোনো একটা মানুষকে ফ্যানের খাতে ঝুলিয়ে, অর্থাৎ সিলিংয়ে ঝুলিয়ে রাখা, এবং ব্রিগেডিয়ার আমিন বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত ঝুলতে থাকবে। 1-11 ছিল বাংলাদেশের রাজনীতির একটি কালো অধ্যায়। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্যের প্রতি জুলুম করলে, প্রতিহিংসা পরায়ণ হলে জনরোষ থেকে রক্ষা পাওয়া যায় না, যার পরিণতি ঘটেছে শেখ হাসিনার ক্ষেত্রে। আর জনগণের ভোটে সরকার গঠন করেছে বিএনপি। শেখ হাসিনার যে পরিণতি সেটি আমরা দেখতে পাচ্ছি। তিনি বিদেশে মেহমান হয়ে রয়েছেন, আর যাকে নির্বাসিত করা হয়েছে জনাব তারেক রহমান, তিনি মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশ পরিচালনার, দেশের দায়িত্ব নিয়ে দেশের মানুষকে তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনার জন্য যে অভিপ্রায় ব্যক্ত করেছেন সেদিকে কিন্তু হারছেন। আলোচকরা বলেন, তারেক রহমানের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা, তবে সরকার প্রধান আধুনিক পরিকল্পনার সাথে তাল মিলিয়ে সঠিক পথে না চললে দেশ পুনরায় ধ্বংসের দিকে যাবে। দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, গুম খুন হত্যা যাতে রাজনীতি বাংলাদেশ আর কোনোভাবে তৈরি না হয়। সরকার যদি ভালো না চলে তাহলে কিন্তু সন্দেহ সংশয় থেকেই যাবে। তবে আমি আশা করতে চাই তার পক্ষে সম্ভব। গুম খুন আর দুর্নীতি অন্ধকার থেকে দেশকে মুক্ত করে বিএনপি সরকারকে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানান আলোচকরা। দর্শক, আমরা ক্ষমতার অন্ধগলির কথা বলছিলাম। একাগারের কুশীল জামিল হাসান শান্ত, ATN বাংলা, ঢাকা। এবং আমি একটু যুক্ত করে বলতে চাই, এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র নতুন করে কোনো আগ্রাসন চালালে তার জবাব দিতে ইরানের সেনারা প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তেহরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অচল অবস্থা দেখা দেয় দেশটিতে আবারও হামলা চালানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CNN জানিয়েছে, গত কয়েক সপ্তাহের চেয়ে এই মুহূর্তে হামলার বিষয়ে খুব জোরালো পরিকল্পনা করছেন তিনি। ইরান যেভাবে আলোচনা চালাচ্ছে এতে হতাশ ট্রাম্প। অপরদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে পড়েছেন। তার মতে, ইরানের নেতাদের মধ্যে বিভাজন দেখা দেয় তারা পারমাণবিক কার্যক্রমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। মার্কিন প্রেসিডেন্ট যে বর্তমান আলোচনা নিয়ে সন্তুষ্ট নন তা ইরানকে জানিয়েছে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। এটি কূটনীতির শেষ সুযোগ বলে একই সাথে সতর্ক করা হয়েছে। তবে ইরান এসবে পাত্তা দিচ্ছে না বলে অভিযোগ মধ্যপ্রাচ্যের দেশগুলোর।
মাঠ পর্যায়ে বর্জ্য পৃথক করার কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ উপলক্ষে স্কুল ও ধর্মীয় উপাসনালয়ে বিভিন্ন রঙের ময়লা ফেলার বিন বিতরণ করেন উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। দুপুরে রাজধানীর সেন্ট ইউজেন্স স্কুলে বিন হস্তান্তরকালে তিনি বলেন, প্রথম পর্যায়ে ধর্মীয় উপাসনালয় এবং বিদ্যালয়ে এসব বিন দেওয়া হচ্ছে, যা পরবর্তীতে সব ক্ষেত্রে দেওয়া হবে। মাঠ পর্যায়ে বর্জ্য পৃথক আলাদা বিনে ফেলার অভ্যাস তৈরি হলে বর্জ্য ব্যবস্থাপনা সহজ হবে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, গির্জা এবং বিভিন্ন কমিউনিটিতে, বিভিন্ন সোসাইটিতে এবং বিভিন্ন বড় বড় মার্কেটের সামনে যখন দেখব মানুষ এটাকে ব্যবহার করছে, তখন আমরা প্রতিটি জায়গায় আমরা সেই বিনের ব্যবস্থা করে দেব। রাস্তায় আমার হাতে একটা চিপসের প্যাকেট আছে, এখন তো যেখানে সেখানে ফেলে দিচ্ছি, সবকে জমাট বেঁধে বেঁধে ড্রেনের মধ্যে জমাটবে, তখন আর পানি সেখান থেকে যাওয়ার কোনো জায়গা থাকে না। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া ও বাজারজাতকরণে এবছরও কোনো সময় নির্ধারণ করেনি জেলা প্রশাসন। আম পাকলে গাছ থেকে তা পেরে করা যাবে বাজারজাতকরণ, তবে কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের আয়োজনে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণে এক মত বিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষি বিভাগ জানায়, চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৪৮৭ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,58,012 মেট্রিক টন। এবার আন্তর্জাতিক সংবাদ। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন কথা জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্য থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। গত সপ্তাহে কিউবার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এ নিয়ে কিউবা বলছে এটি গণহত্যার উদ্দেশ্যে সাধারণ মানুষের উপর শাস্তি আরোপ। মার্কিন জ্বালানি অবরোধের কারণে গত কয়েক মাসে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে কিউবার পরিস্থিতি। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে প্রবাসীদের সাথে মত বিনিময় করেছেন যুক্তরাষ্ট্রে সফররত প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিউ ইয়র্কের উড সাইডের গুলশান টেরেস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত এবং জাতীয় পরিচয়পত্র প্রক্রিয়া সহজীকরণ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, প্রবাসীদের জানমালের নিরাপত্তা, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা সহ 9টি দাবি তুলে ধরা হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ট্রাস্টি বোর্ড মেম্বার আজহারুল হক মিলন, ফখরুল ইসলাম দেলওয়ার, নাইম টুটুল। এ সময় সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আমাদের যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা আশা করি সবাই মিলে একসঙ্গে দেশের জন্য কাজ করব। এবার খেলার খবর। মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য 268 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। ব্যাট করতে নেমেই দলের 3 রানে ইমামুল হকের উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজানকে দলের 57 রানের সাজঘরে ফেরত পাঠান মেহেদী হাসান মিরাজ। 68 রানে অধিনায়ক শান মাসুদকে তুলে নেন নাহিদ রানা। তখন 200 রানের প্রয়োজন ছিল পাকিস্তানের। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 3 উইকেটে 114 রান। এর আগে গতকালের 3 উইকেটে 152 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। লাঞ্চের ঠিক 20 মিনিট আগে 9 উইকেটে 240 রানের পুঁজিতে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। 87 রানে আউট হন নাজমুল হোসেন শান্ত, তাতে 267 রানের লিড পায় টাইগাররা। বাংলাদেশ ক্রিকেটারদের উৎসাহ দিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে চেরি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি উপহার দেওয়া হবে। টুর্নামেন্টের সেরা বাংলাদেশি খেলোয়াড় এই উপহারটি পাবেন। উপলক্ষে মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ মিলিয়ে বাংলাদেশের যে ক্রিকেটারের পারফরমেন্স সবচেয়ে মূল্যবান মনে হবে তাকেই উপহার দেওয়া হবে এই গাড়িটি। সিরিজে বাংলাদেশের সঙ্গে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আগামী 9 জুন মিরপুরে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছে সরকার, বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাকরির নির্ভরতা কমিয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। সময় মতো হামের টিকা না দেয় আন্তর্জাতিক তদন্তের কথা জানালেন ডাক্তার জাহেদ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের ঝুঁকি নেবে না সরকার। তিস্তা মহাপরিকল্পনা ভারতের আপত্তির মুখে পড়বে, আশঙ্কা বিশেষজ্ঞদের। আগে পানি চুক্তি স্বাক্ষর করার পরামর্শ। এবং ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প। কোনো আগ্রাসন চালালে তার জবাব দিতে প্রস্তুত তেহরান, জানালেন স্পিকার বাঘের গালিবাফ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।